নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে গান্ধী দ্য মহাত্মা যে অধ্যায়টি রয়েছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। তো তোমরা এটা দেখার সময় এই ভিডিওটা তোমরা একটা কাজ করবে, তোমরা বইটাকে সামনে খুলে নেবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একবার একটি ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির যে পোশাক সেটা ছেলেটিকে অবাক করেছিল। সারপ্রাইজড করা মানে হচ্ছে অবাক করা। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট। এমন মহান একজন মানুষ, তিনি একটি জামা ছাড়া, উইদাউট মানে ছাড়া, উইদাউট আ শার্ট অর্থাৎ জামা ছাড়া। হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গেল। ওয়ান্ডার্ড মানে অবাক হওয়া। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি? এবার ছেলেটি বলছে যে আচ্ছা গান্ধীজি, আপনি জামা পরেন না কেন? দ্য লিটল বয় আস্কড, ওই ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করল। হোয়ার ইজ দ্য মানি শান, যে আমার কাছে টাকা কোথায়? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি আলতোভাবে বা মৃদুভাবে বললেন, আস্তে আস্তে করে বললেন যে আমার কাছে টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই আ শার্ট। আমি অত্যন্ত গরিব এবং আমার জামা কেনার টাকা নেই। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটির একটু করুণা হলো, ছেলেটির সমব্যথিতা অনুভব হলো। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। সে বলল যে আমার মা ভালো সেলাই করতে পারেন। সিউজ করা মানে হচ্ছে সেলাই করা। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে সিউজ করা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যেরকমটা হয়। সি মেক্স অল মাই ক্লোথস, আবারও এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে যে তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো যে আপনার জন্য যাতে একটি জামা বানিয়ে দেন। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, বলছে যে তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবেন? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। তারপর ছেলেটি বলছে জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড। বলছে আরে আপনি বলুন না যে আপনার কতগুলো প্রয়োজন, বলুন আমি দেখছি। সেট দ্য বয়, ছেলেটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি তৈরি করে দেবেন, আপনার যতগুলো প্রয়োজন ততগুলোই তিনি তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটা বিশাল পরিবার রয়েছে। শান বাছা, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। 40 কোটি ভাই বোন মানুষের থাকতে পারে, একটা মানুষের 40 কোটি ভাই বোন কীভাবে থাকতে পারে? টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, যতক্ষণ না তাদের একটি করে জামা হয়। হাউ ক্যান আই ওয়্যার ওয়ান, আমি কিভাবে একটা পরতে পারি? গান্ধীজি বললেন যে তাদের প্রত্যেকের যতক্ষণ না একটা করে জামা হচ্ছে আমি জামা পরতে পারবো না বাবা। এবার এই যে 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলা হয়েছে 40 কোটি, এই গল্পটা যে সময় লেখা হয়েছিল সে সময় ভারতের জনসংখ্যা প্রায় 40 কোটি ছিল এবং গান্ধীজি মনে করতেন যে সমস্ত দেশবাসী, সমস্ত ভারতের যে মানুষজন তারা গান্ধীজির ভাই এবং বোন, তাই তিনি কথা কিন্তু বলেছেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, ওই উত্তরটি ছেলেটিকে অবাক করেছিল, আমরাও অবাক হয়েছি শুনে। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিক বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া, যেহেতু গান্ধীজি অনুভব করতেন যে ভারতের সমস্ত মানুষ ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। এবার আমরা লেটস কন্টিনিউ অর্থাৎ 13 পেজটিতে যাব। এখানে হচ্ছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস। গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন কালেক্ট ফান্ডস, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, তহবিল সংগ্রহের জন্য, অর্থাৎ টাকা পয়সা, ত্রাণ সামগ্রী যা কিছু সেগুলো সংগ্রহের জন্য তিনি যেতেন। ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতকে স্বাধীনতা এনে দিতে, ফ্রিডম এনে দিতে যে স্ট্রাগল চলছে বা লড়াই চলছে, সেই স্ট্রাগলের জন্যে বা লড়াইয়ের জন্য তিনি বিভিন্ন জায়গায় যেতেন। ওয়ান ডে বা ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশাতে গেলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড উইমেন, তিনি সেখানে গিয়ে একজন বৃদ্ধার সঙ্গে দেখা করলেন, একজন বৃদ্ধা অর্থাৎ বয়স্কা মহিলা। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, অর্থাৎ বয়সের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল পাকা, গ্রে বলতে ধূসর, অর্থাৎ
চুল পেকে গেলে যে ধরনের রঙটা হয় সেটার কথা এখানে বলা হয়েছে। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া, টর্ন মানে হচ্ছে ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেলেন, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করলেন। এটার একটা প্রচলন ছিল, এখন কিছু কিছু প্রত্যন্ত গ্রামে রয়েছে, যে বা কিছু কিছু জায়গায় এখনও রয়েছে, গ্রামে বললে ভুল হবে, শহরেও রয়েছে, আমরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করি বা সম্মানীয় কাউকে পা ছুঁয়ে প্রণাম করি। তো তিনি গান্ধীজিকে সম্মান করবার জন্য বা সম্মান জানানোর উদ্দেশ্যে পা ছুঁয়ে প্রণাম করলেন। দেন সি গেভ হিম আ কয়েন, তারপর তিনি তাকে একটি কয়েন দিলেন। জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামাললাল বাজাজের কর্তব্য ছিল তহবিলের টাকাগুলিকে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে বললেন কয়েনটিকে দেওয়ার জন্য। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন, গান্ধীজি দিলেন না। জামাললাল ওয়াজ সারপ্রাইজ, জামাললাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আমি হাজার হাজার টাকা রাখি। জামাললাল সেড, জামাললাল বললেন, আরে আমি হাজার হাজার টাকা রাখি আর আপনি আমাকে এই কয়েনটা দিচ্ছেন না। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, এই যে কয়েনটি এটি ওই হাজার হাজার টাকার থেকেও দামি, ওয়ার্থ মানে হচ্ছে দামি, মাচ মোর মানে অনেক বেশি, দ্যান দোজ থাউজেন্ডস ওই হাজার হাজার টাকা থেকে। কেন এটা বলছেন তিনি না? গান্ধীজি টোল্ড হিম ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স, গান্ধীজি তাকে বললেন যে যদি একটা মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ 1000 or 2, সে 1000 বা 2000 অনায়াসে দিয়ে দিতে পারে। কারোর কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে সে 1000 টাকা বা 2000 টাকা অনায়াসে দিয়ে দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পার হ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই যে কয়েনটা তিনি দিলেন, এই কয়েনটা সম্ভবত তার শেষ সম্বল ছিল, তার হচ্ছে সমস্ত কিছু বলতে ওই কয়েনটাই ছিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি বিরাট একটা ত্যাগ। সো আই ভ্যালিউ দিস কয়েন মোর দ্যান 1 crore rupees, তাই আমি এই কয়েনটির দাম ওই 1 কোটির থেকেও বেশি বলে মনে করছি। গান্ধীজি এক্সপ্লেইন, গান্ধীজি বর্ণনা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি তার সঙ্গে সব সময়ের জন্য কয়েনটিকে রেখে দিলেন। এরপরে আমরা যদি 15 পেজে যাই, 15 পেজে, সেখানে যে থটস অফ লাভ, অর্থাৎ ভালোবাসার চিন্তাভাবনা, পিস মানে শান্তি, অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা, ফিল্ড গান্ধীজির ওয়ার্কস মানে গান্ধীজির কাজে পরিপূর্ণ ছিল এই সমস্ত জিনিসগুলো, যেমন ভালোবাসার চিন্তাভাবনা, শান্তি এবং সমতা, অর্থাৎ সমস্ত জাতি এক, সেটা অর্থাৎ হিন্দু মুসলমান এদের মধ্যে ভেদাভেদ নেই, সেটা তিনি বিশ্বাস করতেন। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াজ, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয় বিশ্বকবি, তাঁরও একই রকম চিন্তাভাবনা ছিল। হি স্পোক অ্যাবাউট স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ন্স, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সমস্ত ধর্মের মধ্যে একটা ঐক্যবদ্ধতা বা একটা মিলন চেয়েছিলেন তিনি। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো, তিনি 1893 সালে এই বিষয়ে চিকাগোর একটি ধর্ম সম্মেলনে কথা বলেছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি যে তিনি যখন প্রথম বক্তব্য দিতে যান কেউ কিন্তু অতটা আগ্রহ দেখাননি, কিন্তু তিনি যখন বক্তব্য দেওয়া শুরু করেন কখন সময় পেরিয়ে যায়, মানে বক্তব্য দেওয়ার যে লিমিটেশনের একটা সময় থাকে বা লিমিট থাকে, একটা সময়কাল থাকে, সেই সময় কখন পেরিয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না, এবং আমরা দেখতে পাই যে হাততালি চলতে থাকে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে কিন্তু রাখি বন্ধন শুরু করেছিলেন। যে রাখি বন্ধনটা শুরু হয়েছিল বর্তমান দিনের মতো নয়, যে রাখি বন্ধনটা শুরু হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, যখন হিন্দু ভাইয়েরা মুসলমানদের হাতে রাখি বেঁধেছিল এবং মুসলমান ভাইয়েরা হিন্দুদের হাতে রাখি বেঁধেছিল। এভাবেই দুটো ধর্মকে একত্রিত করবার জন্য তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, যেটা বর্তমানে আমরা দেখে থাকি যে ভাইয়েরা বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে থাকে, কিন্তু এটার আসল উদ্দেশ্য ছিল অন্যরকম, এবং যে গল্পটা বললাম সেরকমই। তো তারপরে কি হয় না, ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, এটা ছিল একটা ভ্রাতৃত্বের উৎসব, যেরকমটা বললাম ভ্রাতৃত্ব বলতে মুসলমান হিন্দু ভাই ভাই সেটা দেখানোর জন্য। অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং কমিউনাল হারমোনি কথার অর্থ হচ্ছে জাতিগতভাবে মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, সমস্ত জাতি এক, জাতির উদ্দেশ্য এক, সমাজের কল্যাণে যেন জাতির ব্যবহার হয় সেটা বলা হয়েছে। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, এই যে তিনজন মহৎ মানুষ বা মহান মানুষ তাদের কাজের জন্য
চিরস্মরণীয় থাকবেন বা অমর হয়ে থাকবেন। ইমোর্টাল মানে হচ্ছে অমর হয়ে থাকা, তো সবাই অমর হয়ে থাকবেন বা অমর হয়ে রয়েছেন। তো এটা আমরা প্রথম অধ্যায়টিকে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা লেসন 2 এবং অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো এবং নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো।